হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য পার্ট 1। লিখেছেন ডিআরএম সোহাগ। আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পরেই এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করব না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চা বিয়ে ভাবতেই পারছে না। অসম্ভব। ডান হাতের আঙুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কনুই পর্যন্ত গোটানো হাত, কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চা মেয়েকে আমার কোলে তুলে দিতে চাচ্ছ। রেডি হয়ে থাকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কী ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটোবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়ের বাবা মারা গেল, মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাচ্ছে, তুমি মেনে নাও। ইরফান দুহাতে তার মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে তো বাবাই বিয়েটা করে নিক, আমি কেন বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াবো? সরি। ছেলের কথায় রুমানো আজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমক দিয়ে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে সে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুঝে ফুস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফানের বাবা তারিক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা, মূলত ইরফানের ফুফুর বাড়ির গ্রামে। মাঝে মাঝে আসা হয়, তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পা রাখতো না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা, তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো, রাগে তার শরীর কাঁপছে। বাবার কথায় পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তো বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একই ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গেই আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানদের দিকে এগিয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুধু ব্রু কুচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার দিকে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্জত কিছু থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃষ্ট হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে? সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। মামার ডাকে শুধু হুঁশ ফেরে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বুঝাবে, আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছ? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝেছে, কিন্তু কি বুঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম ইরফানকে কি বুঝাবো? তারেক নেওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলল,
ও, এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করছে। বাপ বেটা বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ের স্বাদ নেই। বাপ তা বুঝে না, দুইজনেই যে এক গোয়ালের গরু, দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলেছে বিয়ে দেবে মানে দিবেই, বেটা বলেছে বিয়ে করবে না মানে করবে না। তাহলে জিতবেটাকে? হুম। একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বদলে গেল না। বেটাকে নিজের মতো ঘাড়তেরা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপরে, এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস, কি কষ্ট হয় আমার মামির জীবনে, দুইটি ঘাড়তেরা টুপ করে এসে কোথা থেকে যেন পড়লো। কথাগুলো বিড়বিড় করে বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান ঝুঁকে পড়লো মায়েরার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো, কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না, ফাইনাল এক্সামের খুব দেরি নেই। যাক, আজ তো আর সেই দাদুর দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পরে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছা করলো, কিন্তু এটা তো রাস্তা। এরপর বাদ দিয়ে রাস্তার উপাসে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড়াতে লাগলো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎই দ্রুতগামী একটা বাইক দ্রুততার সহিত ব্রেক কষলো রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মায়েরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনে চাকা মায়েরার পায়ের সাথে লাগলে মেয়েটা থপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির ওপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়েরার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিটার একটু উপরে চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়েরা কুকড়ে উঠল। ব্যথার চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়েই গেছে। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহু। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো, না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তায় পিচের হাওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানটায় বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁখি পড়ল, পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টপ টপ পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতের তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে মায়েরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তা নিয়েই দ্বিধায় ভুগছে। ইরফানের কথার কোনো উত্তর করল না। এই বেয়াদব লোকটার জন্য তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো মায়েরা। অর্ধেক দাঁড়িয়ে পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। মায়েরার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তরই দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে, এই লোকটা যাচ্ছে না কেন? ভাবনার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যেস নিয়ে বাইকে বের হন কেন? অসহ্য লোক, যত্ত সব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়েরার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখন আরেক বাচ্চা এসে জুটলো, আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখাবের গম্ভীর চাহনির যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মায়েরা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই। তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনও
এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝলো না। কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায়। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখলো, পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোণে পর্যন্ত ওঠানো, কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়েরার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ, নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল, এও কি পাগল নাকি? ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচকিচ চাপধারী, গাঢ় সমান মাথা ভর্তি ঝাঁঝরা চুল, মুখাবয়বে গাম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরে এক পাশে রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাতে পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে, খুব সিরিয়াস মোডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস পড়লেও তার মুখ শক্ত মুখাবয়ব থেকে নড়চড় হয় না। মায়েরার কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়েরার কথা ইরফান ভুরু কুচকে তাকালো মায়েরার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে মায়েরার দিকে তাকিয়ে বলল, হোয়াট? মায়েরা রেগে বলল, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট ফোয়াট করছেন? ইরফান আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হেই লিসেন, জাস্ট স্টপ। মায়েরা বিরক্ত হলো। বাদামি চোখের মণি, চাপ দাড়ি, জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ছাকরা চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ছাড়ছে। মায়েরা কণ্ঠে ঝাঁজ দিলে বলে, এই বিদেশি বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই, বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়েরার পানে। মায়েরা একটু ভয় পেল হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলল, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা কোমরে হাত দিয়ে পিছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুতে আসছে, শালা বেয়াদব। ইরফান বোধ হয় মায়েরার বলা প্রথম দুটো শব্দ শুনেছে, বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছি মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়েরার খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো, বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো। মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র, বাবা নেই, বুঝতেই পারছিস, দেখবি মেয়েটা ছোটো হলেও ইয়া বড় বুঝতার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে। ইরফান গম্ভীর, মুখাবয়বের কোনো পরিবর্তন নেই, এক মনে ফোন স্ক্রোল করছে। শুদ্ধ হতাশায় নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে তার কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ব্রু কুচকে বলল, এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব? এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না, শুদ্ধ বুঝলো এ খাবে না। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনেই শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানে মৃদু ভাব আলো ইরফানের মুখে এসে পড়েছে। শুদ্ধ দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে, বাচ্চাটা দেখে দেখে ক্যারাশ খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বলে তোর গ্রামেই তোকে বালি চাপা দিয়ে দিব। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এ আবার কই যায়? ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গেছে, এসে দেখছে সত্যি সত্যি অসুস্থ হয়ে গেছে, প্রেশার ফল করেছে। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না। বিয়ে করেই ছাড়লো। এখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে।
কোনো দিকে তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজ ও রোমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়েরার মা ভ্রু কুঁচকে তাকায়, ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়তে এসব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি, তাই মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন। সেও চিন্তামুক্ত, মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়েই ছাড়লো। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে? ভাবনার মাঝেই মায়রার মা মায়রার ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলায়। মায়রা ফুপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। উবারে গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সখী মুখটা দেখতে চাই। আর এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়রার চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এইভাবেই উঠে পড়ে লাগে? মায়রার মা কিছু বলতে পারল না। মায়েরা নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি তোমার আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না। তোমরা ভালো থেকো। কথাটা বলেই নিচে বেরিয়ে গেল। মায়রার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়রার দিকে। মায়রার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে। মায়রা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম ভালোই চলছিল, কিন্তু যতদিন যেতে লাগলো তার স্বামীর যেন মায়রার প্রতি বিরক্তির মাত্রা বাড়তেই লাগলো। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়েরা যেভাবে থেকেছে এর চেয়ে তো ভালো থাকবে। মা হয়ে আর কী বা চাই মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছ, ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছ, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রোমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনেই হতভম্ব, চোখে চেয়ে রইল তাদের ছেলের পানে। মায়রার মাথায় ঘোমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি, তার আগে এমন তিক্ত বাক্য শুনে হৃদয়টা ব্যথায় ভরে উঠল। তারেক নেওয়াজ গম্ভীর চোখে তার ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রোমার দিকে তাকালে দেখল তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলল, তেরা ছেলে তো তোমার, আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন আজব? রোমা নেওয়াজ ফুসফুস করতে করতে বলল, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফুস করে শ্বাস ছেড়ে বলল, না মেটেনি। মানে তোমার লজ্জা করে না? ছেলের একটা বউকেই ছুঁড়ে ফেলেছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগেই স্বাদ কেন মিটবে? দ্বিতীয় বিয়ে করাবো কেন? রোমা নেওয়াজ বুকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর আগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যায়, শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পিছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়রার দিকে। মায়রার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়রার মাথার উপর হাত রেখে নরম গলায় বলেন, আম্মু ভয় পাচ্ছ? মায়রা মাথা নিচু করেই দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কী করা উচিত। তার ছেলের রাগ সম্বন্ধে তার ধারণা আছে, আর আরেকটা ভোলাবালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না। কিন্তু ছেলে যে একটাই, তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেছে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও, এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছ? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছ? মায়েরা অবাক হয়।
বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো। তারেক নওয়াজ মায়রার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়রা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়রা তারেক নওয়াজকে চিনে। ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল, তার ভালো মন্দ জিজ্ঞেসও করতো। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিল এটা সে জানতো, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে। কিন্তু এখানে এসে কী করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসেছে। তার গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দিবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো, তার খালা বলবে না, তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারেক নওয়াজ হেলো হেলো করছে, এপাশে ইনায়ের খবর নেই। ইনায়ের খালাতো বোন জাহারা ঘরে এসে ইনায়াকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনায়াকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হেলো হেলো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বের হয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকে, যাহারা শুনতে পেয়েছে ইনায়ার বাবার গলা। ইনায়া কোনোরকম বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি আমি খালামণিদের সবাইকে নিয়ে, এখন রাখছি, পাই পাই বলেই কলটা কেটে দেয়। যাহারা ব্রুকুচকে তাকিয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাতের ফোন রেখে খুশিতে চাপটে ধরে যাহারাকে। এরপর যাহারার দুহাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। যাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায়া তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু আমার বিয়ে ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গেছে। তুমি ভাবতে পারছো ইরফান ভাইয়া বউ হয়ে গেছে? কাউকে না জানিয়ে এইভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা জানি, কিন্তু সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ার নাকি বিয়ে হয়েছে। বাহ, কীভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। যাহারা স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগলো। ইনায়া তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার তেরা নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সে মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ইনায়ার ভাবনায়। ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে যাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়ার হাসি যেন মুহূর্তেই চুপসে যায়। ডুব গিলে বলে, তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের ওপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনায়ার নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলল, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে, ওকে রেডি থাকতে বলিস। যাহারার কোনো ভাবান্তর নেই। ইনায়া বারবার ঢুক গিলছে। কোন ধকে সে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলল, ভাইয়া কংগ্রেচুলেশনস। ইনায়ের কাজে ডুবে থেকেই ভ্রু কুঁচকে বলল, ওয়াই? ইনায়া অবাক হলো। বিয়ে করেছে সে, কংগ্রেস করছে, অথচ তার ভাই বলছে কেন সে কংগ্রেস করছে? তার মাঝে আবার এসব কাজ বাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবি কি দেখতে চাই, কি আমার একটু ঘোরাবে ভাইয়া? ইরফানের হাত থেমে যায়। ভ্রু কুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ওপাশে ইনায়ার তবদা লেগে যায়। কি হলো? যাহারার দিকে খেয়াল করে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে যাহারাকে বলল, যাহারা আপু, ভাইয়া তো রেখে গেল,
জাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশার শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলছে, বউ মানছে না। এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হচ্ছে। কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? জাহারা থতমতো খেয়ে মন খারাপ করে বললে, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবত ইরফান ব্যালকনিতে পায়চারি করছে, তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গেছিল তার গলায় বাচ্চা ঝুলেছে। ইনায়া বলায় মনে পড়ল। তারপর থেকে অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফুস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পানির কণা চুইয়ে চুইয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়। রাগের চোটে হাত মুঠো করে দেয়ালে দুটো পাঁচ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বাইরে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখলো 12টা 30। মায়রাকে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফলিন থাকে সব সময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টাফলিন তার প্রয়োজনে পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তার ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়ই। জিরোবাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মায়েরা লাইট জ্বালালো না। জিরোবাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপ টিপে এগুচ্ছে, পাছে কেউ জেগে না যায় সেই ভয়ে। ডাইনিং টেবিলের উপর এক ছক ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠ ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারদিকে অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো। পিছনে ফেরার সাহস পাচ্ছে না। বারবার ঢোক গিলছে। এক হাতে জগ আরেক হাতে মুখ চেপে আছে। এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজে একটা অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল। হঠাৎই তার পিঠে এসে কিছুর ধাক্কা লাগে। ভ্রুকুচকে পেছন ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল। কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা, এটা রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া আর কেউ নেই। বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। মায়ের মাথা ব্যথা সারানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়ের কোমর সমান ঝুটি করা চুল ডান হাতে টেনে ধরে। হাতে ঘুরিয়ে দুবার পেঁচায়। মায়েরা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়। তবে চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছিয়ে এসেছ? মায়েরা কেঁপে ওঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে, আনসামি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দুহাতে জগ চেপে কিছু বলতে চায়। তার মাঝে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছ তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। ড্যামিট। কথাটা বলেই মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার সামনের দিকে। মায়েরা কয়েক পা এগিয়ে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে। মায়েরার রাগ লাগলো। সে পানি নিতে এসেছিল। এই বেয়াদব লোকের সামনে পিছনে ডানে বামে কেন যাবে? রাগিয়ে উল্টো ঘুরে তাকায়। আবছা আলোয় দেখলো পিছন থেকে লোকটির অভাব বেরিয়ে যাচ্ছে। মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরাকে আর কে পায়? ডান হাতে জগ শক্ত করে ধরে। বাম হাতে সালোয়ার কামিজ কিছুটা উঁচু করে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পিছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেড়ে কীভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে ইরফান সাপের মতো ফুসফুস করছে। মাত্র গোসল করে বেরিয়েছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। দরজা আটকে দুহাতে ঝাঁকড়া চুল টেনে ধরে। কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে একটা লাথি বসায় দরজায়। হিসে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ, ইডিয়েট গার্ল।
এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মাইরা অসহায় চোখে জগির দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা চোখ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বুকে অস্বীকার করে? অমন বরের পিছনে মায়েরা ঘুরবে? সেও তো সস্তা নাকি? ঠিক করেছে, পানি ছড়েছে, যা বলেছে সেটাও ঠিক বলেছে। সেও তো সাদাসিধে নয়, কিন্তু সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবে একটা ঢুক গিলল। মায়রার মাথা ব্যথা বাড়লো। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়ল। এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না। উফ! অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝে বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। না, থামাথামির নাম নেই। শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুচকে পিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো 1:20 বাজে। শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনের দিকে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উবে গেল। বউকে রেখে এসে তার কাছে কেন এলো? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বোতল মিস করবে? দু হাতে চোখ কচলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভিতরে এলো। শুদ্ধ দরজা আটকে বিছে আসতে আসতে বলল, কিরে উত্তর দে, এত রাতে এইখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা মেয়ে তোকে বের করে দিল? বিয়ে করতে না করতে এই হাল? ইরফান রেগে শুদ্ধর কলার ধরতে নিলে মেকি হেসে বলল, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথার চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো মুখ নিয়ে বলল, ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে না জানি বয়ের সম্পদ ধরে টান দিস, সর। ইরফান ফুস করে শ্বাস ফেললো। এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ভ্রুকুসকে বলল, কেউ কি মরেছে? 40-এর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, জানি এসব আমার ধর্মের ঠিক নয়, এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজাও করতে দেয় না? কী দিনকাল আসলো? ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছড়িয়ে ফেলে শুদ্ধ বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ব্রুকুচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি? বাহ, নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপর ধপ করে শুয়ে পড়ল। ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুচকে নেয়। ইরফান চোখ বুজে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো মুখ করে বলল, মীর জাফরের চেয়েও ভালো ছিল। শালা সন্ন্যাসী বউকে মানবি না ভালো কথা, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরও ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদায় হ, যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করে বলল, বালিশ নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি শোক নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখ মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বলল, আবার কি রে ভাই, ঘুমাতে দে, সবাই তো তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, উপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার ওপর দিয়ে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখ, আলগা পিরিত। ইরফান কিছু বলল না। শুদ্ধ পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলে, আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আবারও জাপটে ধরল। কোলবালিশ ফেলে কে ছাড়ে? ইরফান ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, ইরফান চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায়? একটু পরপর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝেই বিরক্ত হয়ে ইরফানকে আরও জাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদব তাকে ঘুমাতে দিবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে বেলকনিতে যায়। বসন্তকালের শুরু। প্রকৃতি জুড়ে মিঠিমিঠি ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়ায় ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয়।
ইরফান গম্ভীর মুখাবয়ব এক মনে চেয়ে থাকে। তার মনে কী চলে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়েই শুকিয়েছে। কথাটা মনে পড়তেই মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওই পুচকি মেয়ে আজ এসে আজকেই তার গায়ে পানি ছুঁড়েছে। এত সাহস হলো কী করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেয়ালের সাথে একটা পাঞ্চ মারে। রাগ কমে না। এই পাঞ্চ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো। ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের দু আঙুলে ধরে বার দুয়েক টোকা দিল। এরপর আবার ঠোঁটের ফাঁকি ছেড়ে কয়েকবার শূন্যে ধোঁয়া উড়ালো। সিগারেটের অবশিষ্ট ছোট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করলো। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আশেপাশে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গেছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে উজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধর নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধর ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলল, কোন বেয়াদব আমার ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথা। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধরফর করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখল ইরফান আয়েশ করে শুয়ে। তাতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর দেখে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসে মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছে একটা লাথি দিয়ে একদম এর বাড়ি থেকে পাঠিয়ে দিতে। শালা বেয়াদব তার জীবনটা ভেজে খায়। সাথে কি আর বলে তার মামির কপাল পড়েছে। এমন ঘাড়তেরা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধ মনে হয় তার মাথার চুল পাক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না, সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উকিঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রোমা নেওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে নিল। রোমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা নিচু করে ভ্রু কুচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকিয়েও জিজ্ঞেস করছে কেন? রোমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলল, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি, আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। রোমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মায়েরা ভেবাছাকা খেয়ে গেল। আসলেই তার স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল। তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। রোমা নেওয়াজ ধমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আরেকটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলে, ওকে বকছো কেন এভাবে? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নামধাম খোঁজখবর কিছুই জানে না, তার ওপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফুস করে শ্বাস ছেড়ে বলে, তুমি রান্না করে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রোমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরার মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ছড়ে। তারেক নেওয়াজ মায়েরাকে বলে, নামাজ পড়েছ আম্মু? মায়েরা অমায়িক হাসি দিয়ে বলে, জি আঙ্কেল। আমি এখনও তোমার আঙ্কেল? বাবা হই তোমার, বাবা বলবে। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলল, জি আচ্ছা বাবা। বিকালবেলায় মায়েরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মায়েরার কাছে ফোন নেই। তাই প্রথম মায়েরাকে নিয়ে গিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়েরাকে। মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে,
তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নেবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নওয়াজ মায়েরার সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়েরার বাবা। মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়, খুশিতে একবার লাভ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে দেয়। এরপর তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়েরার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসছে। প্রায় 2 বছর পর দেখা হলো, একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়েরা না? কারো কণ্ঠে মায়েরা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীদের দেখে এক প্রকার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মায়েরাকে আগলে ধরে, এত আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা এসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মায়েরা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গেছে। মাইশা রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মায়েরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নওয়াজ গলা ছেড়ে বলে, আম্মু, তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে, আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়েরা মাথা হেসে বলে, আচ্ছা বাবা। তারেক নওয়াজ বেরিয়ে গেলেন। 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ইটিস পিটিস করতিস নাকি? মায়েরা রেগে বলল, একটা থাবড়া খাবি, আমার খেয়ে দিয়ে কাজ নাই? আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়েরার কথা শুনে দুই বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মায়েরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়েরার মা যদিও মায়েরাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা দুইজন মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো, জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়েরা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষায় প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও আসে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথা শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনই ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানরা মায়েরাদের ডান পাশের একটা চেয়ার টেবিলে পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মায়েরাদের দিকে পিঠ ফিরিয়ে বসেছে, অপর পাশে ইরফান। এদিকে মায়েরা দুই বান্ধবী ইরফানদের দিকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়েরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়েরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মায়েরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রাইসা দুইজনেই উল্টো ঘুরে তাকায়। মায়েরার ভয়েস মোটামুটি জুড়ে ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়েরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাক করে রাখা আঙুল এখনও নামায়নি। মাইশা রাইসা ভ্রু কুঁচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে আমার বড় চুল তো কতজন তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলে এদিক ফিরে মায়ের দিকে তাকালে দেখলো মায়েরা এখনও হাওয়ার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়ের হাত নামিয়ে দেয়। আরে এইভাবে আঙুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো, আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে আছে, শুনলে তো 12টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে তাকিয়ে চেয়ে আছে, যেন টুক করে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মায়েরার দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে। মায়েরাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলে ফেলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলল, ওর সাহস কী করে হয় আমাকে এইভাবে বলার?
মায়রার চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনার গুটিসুটি মেরে দূরত পড়তে লাগলো। মাইশা রাইসা দুজনে আহাম্মুক হয়ে তাকিয়ে আছে। ইরফান মায়রার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হেই ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে আসো। মায়রা কেঁদে দিবে প্রায়, ভীত স্বরে বলল, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায় রাগে টেবিলের উপর ধুপ করে একটা পাঞ্চ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে আসো নয়তো। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। মায়েরার কথায় শুদ্ধ রিপন ভেবা চেকে খেয়ে যায়। শুদ্ধ ভ্রুকুচকি বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ, আবার ইংরেজি ছাড়ছে। এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছা করছে। এই মায়েরা আর শুধরালো না, বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাই একে সামলায় কী করে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর হয়ে আম সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মায়েরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল 2 দিন আগে আমায় অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তুই ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মায়েরার কথা শুনে তার বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন, বুঝে পায় না। ইরফানের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়েরার প্রতিটি কথা। শুদ্ধ ডুব গিলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়েরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়ে আছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে, এক দূরে চলে যাবে। তার আগেই ইরফান এগিয়ে এসে মায়েরার হিজাব টেনে ধরে। মায়েরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব পেঁচেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কোনো কিছুই থাকবে না। সে ভয়ে মায়েরার পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দেবো আমি, স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের কথার মাঝে সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে হাত তার হিজাব টেনে ধরেছে সে হাত তার 2 হাত দিয়ে গায়ের জোরে খামচি দিয়ে ওঠে। ইরফান রাগান্বিত চোখে ব্রো কুচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেবেছিল এই কাজ করলে লোকটা তার হাত আলগা করে ছেড়ে দেবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরা নিজের হাতেই ব্যথা পেল। এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়েরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফান থেকে হাত ছড়িয়ে নিল। আজ সে শেষ। ঢোক গিলল, মুখ ফসকে বলে, আপনার চামড়া বুঝি গন্ডারের? বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। তার বেফাস কথা যে শুধু মুখ ফুসকে বেরিয়ে যায়। জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মায়েরার হিজাবের কোণা ছেড়ে মায়েরার বাম হাত শক্ত করে ধরে। মায়েরার মাথায় কিচ্ছু আসছে না। ওদিকে মাইশা রাইসা এরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদঅভ্যাস আগে গ্রামে দেখাতো, না হয় মানা যায়, কিন্তু শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয়ডর কিছু নেই নাকি? মায়েরা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন আমার ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়েরাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আছে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মায়েরা হঠাৎই মেঝেতে পড়ে যায়। ইরফান মায়েরার হাত শক্ত হাতে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ হয়ে চেয়ে আছে মায়েরার দিকে। এটা কি ভাই? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো, দয়া করে আমাকে বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মায়েরার দিকে। কি সাংঘাতিক মেয়ে! কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো। কোন বুড়োর বউ এই মেয়ে? তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলল, আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে। ইরফান মায়েরার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মায়েরাকে ধরতে গেলে মায়েরা দ্রুত বসা থেকে দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সেই সুযোগ কাজে লাগাবে না? অন্যদিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ইরফানের হাত ফসকে যায়। মায়েরা তখন রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। শুদ্ধ হা করে মায়েরার দৌড়ের পগার পাগ হওয়ার দৃশ্য দেখল। বাদরের
দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো, চোখের পলকে হাওয়া। ইরফান রেগে গজগজ করতে করতে শুদ্ধর শার্টের কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ব্রুকোশকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করে বলিস বলবি? ইরফান বিরক্তি রাগে শুদ্ধর কলার ছেড়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে এসে একবার মায়েরার বান্ধবীদের দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালে শুদ্ধর সাথে চোখাচুকি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলো সেই মেয়ে দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে তো আছেই। রিপন মিটিমিটি হেসে বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খেয়েছে মামা। শুদ্ধ বিরক্ত চোখে বলে, খেতে দে। রিপন ভ্রুকুচকে বলল, তুই একটা চান্স নে, বাচ্চা মেয়ে পুরাই মাখ। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখের লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নিব। রিপন ব্রুকুচকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে, আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকে খেতে দে। রিপন আর কিছুই বলল না। মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলল, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওয়াজ কিছু বলার আগে মায়েরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওয়াজ ভ্রুকুচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মায়েরা পা থেমে যায়, পেছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে। অসম্ভব, আর ওদিকে যাওয়া যাবে না। মেঘি এসে বলল, বাবা ওদের আমি পরে দিয়ে দেবো, আপনি আমায় বাড়ি নিয়ে চলো নাকি প্লিজ। তারেক নেওয়াজ ভ্রুকুচকে বলল, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মায়েরা আমতা আমতা করলো। সে কি বলবে? তার ছেলের বউ বাইরে এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নেওয়াজ থতমটো খেয়ে বলল, আচ্ছা আম্মু চলো। মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে, তাকে এখনও দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসলো। তারেক নেওয়াজ মায়েরার ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে একটু আধটু এমন হয়, তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো। ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেন। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, এ যাত্রায় বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সব কিছু অসহ্য লাগছে। হন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্তি হয়ে পকেট থেকে ফোন বের করলে দেখে তার মা। ফুস করে শ্বাস ফেলে রিসিভ করে, বলো। ওপাশ থেকে রোমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো আনসার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আজ শুদ্ধর বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারও চুপ, গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত হাত চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমানোর আগেই মনে পড়ল বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার মা বাবা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রোমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শুনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠ ইরফান কিছুটা দমে গেল। চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে গেল। কল কেটে দিয়ে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো গল্পটা? লাগলো আমার ভয়েসে কমেন্ট করে বলবেন, উপন্যাসটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি তো নতুন আমার এই চ্যানেলে এইসব ভিডিও ছাড়ছি। আমি আগে কখনো এই ধরনের ভয়েস দিয়ে কখনো ভিডিও বানাই নাই। সো আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আর নেক্সট পার্ট যদি লাগে, আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই নেক্সট পার্ট দিব। আর যদি ভালো না লাগলে সেটাও বলবেন, তাহলে আর আমি এইসব ভিডিও ছাড়বো না। আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য শেয়ার করো ভিডিওটা। অ্যান্ড আরেকটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট, নতুন যেহেতু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা ক্লিক করবেন, সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।